অষ্টম শ্রেণীতে কাল আমরা পরিবেশ অবনমনের কারণ এবং মানুষের কার্যাবলী, তিন ধরনের কার্যাবলী মূলত এই নিয়ে আলোচনা করেছিলাম। এরপর আজ আমরা দেখব যে এই পরিবেশ অবনমনের ফলে কি হচ্ছে। এখানে একটা ছবিতে, আমাদের টেক্সট বইয়ে একটা ছবিতে দেখানো হচ্ছে, দেখা যাচ্ছে ওপরে ভূমিকম্প, জল দূষণ, জলাভাব, জীববৈচিত্র্যের হ্রাস, রাসায়নিক দুর্ঘটনা, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, বন্যা, প্রাকৃতিক সম্পদের হ্রাস, মুদ্রাস্ফীতি মানে জিনিসের দাম বেড়ে যাওয়া, বায়ু দূষণ, খরা, এইগুলো হচ্ছে প্রধান ফলাফল। এখন দেখা যায় যে ব্যাপকভাবে মোটর গাড়ি সংখ্যা বেড়েছে, কলকারখানায় দূষণ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো তার ফলে দেখা যাচ্ছে যে বায়ু দূষণ বেড়ে গেছে। শুধু বায়ু দূষণই নয়, গৃহস্থালী বা শিল্প কারখানা থেকে বিভিন্ন দূষিত বর্জ্য জলে মিশে যাচ্ছে। তার ফলে জল দূষণও ঘটছে, পানীয় জলের অভাব ঘটছে। একটা প্রচলিত কথাই আছে যে বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটবে জলের দখল নিয়ে। এছাড়াও শুধুমাত্র বায়ু বা জল নয়, মাটিতেও বিভিন্ন ক্ষতিকর কীটনাশক, রাসায়নিক মিশছে। তো তার ফলে মাটিও ভালো থাকছে না। মাটিতে ইচ্ছামতো প্লাস্টিক ফেলা হচ্ছে, বিভিন্ন দূষিত পদার্থ ফেলা হচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে যে জল, মাটি এবং বায়ু তিনটেই দূষণের কবলে পড়ছে। এই বায়ু দূষণের ফলে বৃষ্টিপাত কমছে, তার ফলে খরা সৃষ্টি হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে বিপুল পরিমাণ নদীতে বাঁধ দেওয়া হচ্ছে, বাঁধ দিয়ে নদীর স্বাভাবিক গতিকে নষ্ট করা হচ্ছে। তার ফলে দেখা যাচ্ছে যে নদীগর্ভে পলি বেশি জমছে। সেই পলি জমার ফলে নদী অতিরিক্ত জল ধরে রাখতে পারছে না, এবং বর্ষাকালে বৃষ্টি বেশি হলেই বন্যা হচ্ছে। তাহলে একদিকে খরাও হচ্ছে, একদিকে বন্যাও হচ্ছে। গাছের শিকড় মাটি ধরে রাখে। যদি আমরা ইচ্ছা মতো গাছ কাটতে থাকি, তাহলে দেখা যাবে যে সেই জায়গায় ধস নামবে দ্রুত। প্রাকৃতিক সম্পদের যথেচ্ছ ব্যবহার করলে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যাবে। যেমন এখানে একটি ছবিতে দেখানো আছে যে গোটা জায়গাটার জঙ্গল কেটে ফেলার ফলে মরুভূমির প্রসারণ ঘটেছে। ব্যাপকভাবে রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগের ফলে মাটির উর্বরতা কমবে। ক্রমাগত বৃক্ষছেদন বাড়াবে মরুকরণ, মরুভূমির বিস্তার। এই ছবিটাতে তা দেখাও যাচ্ছে। বিশ্ব উষ্ণায়ন ঘটছে, ব্যাপকভাবে পরিবেশের দূষণ এবং অবনমনের ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। দেখা যাচ্ছে যে হিমালয় অঞ্চলের যে বরফ ছিল, পাহাড়ের ওপরে হিমবাহ ছিল, বরফের স্তূপ ছিল, সেগুলো দ্রুত গলে যাচ্ছে। নদীতে জলের পরিমাণ বাড়ছে। এক সময় হিমবাহগুলো পুরোটা গলে গেলে নদীগুলো শুকনো হয়ে যাবে। কুমেরু, সুমেরু, উত্তর মেরু, দক্ষিণ মেরু অঞ্চলেও এই একই ঘটনা ঘটছে। সেখানকার বরফ গলে যাচ্ছে। আর এই উষ্ণায়নের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় খুব দ্রুত বিভিন্ন জায়গায় সমুদ্রের জল হঠাৎ গরম হয়ে উঠছে, সেখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে,
এবং সেই নিম্নচাপ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে, যেমন আমরা দেখলাম আমফানের ক্ষেত্রে। 50 বছর আগেও বা 30 বছর আগেও পশ্চিমবঙ্গে এত ঘন ঘন ঘূর্ণিঝড়ের দাপট দেখা যেত না। তো এই তাহলে দেখা যাচ্ছে যে ভূমিকম্প হতে পারে, খনি অঞ্চলে উপযুক্ত ব্যবস্থা না নিয়ে যদি খনন চালিয়েই যাওয়া হয় ভরাট না করে, তাহলে সেখানে ওপর থেকে ভূমি ভেঙে পড়তে পারে। নদীতে বাঁধ দিলে বাঁধের তলায় যদি নরম পাথর থাকে, তাহলে সেই বাঁধের পেছনে যে জল জমে যাবে, সেই জলের চাপ সেই নরম পাথরটাকে নড়িয়ে দেবে, তার ফলে সেখানে ভূমিকম্প হতে পারে। বিভিন্ন প্রাণী অবলুপ্তি ঘটছে এই ধরনের অবনমনের ফলে। রোগের পরিমাণ বেড়ে গেছে। এখন এই করোনা, তারপর ডেঙ্গি, এই সমস্ত রোগে প্রচুর মানুষের মৃত্যু ঘটছে। অবনমনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব মানুষ, কারণ বিভিন্ন জিনিসের চাহিদা বেশি কিন্তু যোগান কম, তার ফলে সবাই সেই জিনিসটা সংগ্রহ করতে চাইছে, তো তার দাম বেড়ে যাচ্ছে। যার কাছে পয়সা আছে সে পাচ্ছে, যার কাছে পয়সা নেই সে পাচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে এই রকম বিভিন্ন ভাবে পরিবেশের অবনমন শুধুমাত্র পরিবেশ নয়, মানব জীবন নয়, এমনকি উদ্ভিদ এবং প্রাণী জগৎকেও প্রভাবিত করে চলেছে, এবং পৃথিবী আজকে স্থায়ী ক্ষতির সম্মুখীন। তো এখানে সেভাবে এই পরিবেশ অবনমনকে যদি ঠেকাতে হয়, তাহলে 1 নম্বর কাজ হচ্ছে শিক্ষা আর সচেতনতা বৃদ্ধি। এবং পরিবেশ ধ্বংসের মূল কারণ হচ্ছে দারিদ্র। যে দেশে যত দরিদ্র তারা তত বেশি সম্পদের অপব্যবহার করে। যেমন ভারতে কাঠের জ্বালানি বেশি ব্যবহৃত হয়। অবশ্য এই কথাটা বলা যায় না, আবার ধনী দেশ এসি ব্যবহার করে, রেফ্রিজারেটর বেশি ব্যবহার করেও পরিবেশে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন যোগ করে। তো কিন্তু যাই হোক, তো আমাদের মতো দেশে যেখানে কাঠের জ্বালানি ব্যবহার করলে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বায়ুমণ্ডলে মেশে, সেখানে দারিদ্র্যের কারণেই জনসংখ্যার একটা বিরাট অংশ জঙ্গল থেকে এইগুলো সংগ্রহ করে তা দিয়ে রান্না করে। সম্পদের ব্যবহার, যেমন জঙ্গল মানে স্বাভাবিক উদ্ভিদ বা প্রাণী জগৎ বা খনিজ সম্পদ, প্রাণী সম্পদ, এগুলোকে ব্যবহার করতে হবে, ব্যবহারে নিয়ন্ত্রণ করতে হবে, এবং এগুলো বদলে ধরা যাক কয়লা, খনিজ তেল ভিত্তিক শক্তির বদলে সৌরশক্তি, বায়ুশক্তি, এগুলো যতটা পারা যায় বেশি করে ব্যবহার করতে হবে। পুনর্ব্যবহার করতে হবে। প্লাস্টিক রিসাইকেল করতে হবে, একই প্লাস্টিক বারবার ব্যবহার করতে হবে, ফেলে দেওয়া যাবে না। লোহার তৈরি কোনো জিনিস গলিয়ে তা দিয়ে আবার কোনো জিনিস তৈরি করে ব্যবহার করতে হবে। দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। জনসংখ্যার বৃদ্ধি পৃথিবীর সম্পদের ওপর চাপ বাড়ায়, পৃথিবীর জল, মাটি, বায়ু সবের ওপর চাপ বাড়ায়। তাহলে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে তাহলে সেই ভারসাম্য থাকবে। ভবিষ্যতের দিকে তাকিয়ে, ভবিষ্যতেও যাতে আমরা ভবিষ্যৎ প্রজন্মও যাতে সম্পদ পায় তার দিকে তাকিয়ে পরিকল্পনা করতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে,
বন সৃজন করতে হবে, কীটনাশক বা রাসায়নিক সার ব্যবহার বন্ধ করে জৈব সার ব্যবহার করতে হবে, শিক্ষার বিস্তার করতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলিতে, না হলে কখনোই মানুষ সচেতন হবে না, এবং পরিবেশ বাঁচানোর জন্য সরকারকে কঠোর আইন করতে হবে। তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের বইয়ে কি কি বলছে, যে শিক্ষার অভাব ও দারিদ্র্য, তাহলে পরিকল্পিতভাবে মানুষকে শিক্ষিত করতে হবে, অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে হবে, পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার করতে হবে, পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের যেমন প্লাস্টিক এগুলোকে রিসাইকেল বা পুনর্ব্যবহার করতে হবে গলিয়ে নিয়ে, প্রাকৃতিক শক্তি ব্যবহারের পরিমাণ কমাতে হবে, বা এই কয়লা খনিজ তেলের মতো শক্তির ব্যবহার কমিয়ে সৌরশক্তি, বায়ুশক্তি এগুলোকে ব্যবহার করতে হবে, জনসংখ্যার কমাতে হবে, বিপুল জনসংখ্যা একটা দেশের সম্পদ নয়, বোঝা, তো সেটা কমলেই সম্পদের যথেষ্ট ব্যবহার করা সম্ভব। সরকারি পরিকল্পনা গ্রহণের আগে পরিবেশগত প্রভাব চিহ্নিত করা দরকার, যা আমাদের দেশে প্রায়ই হয় না। আমাদের দেশে মূলত লাভ বা ব্যবসার সুবিধা হবে কিনা তাই দেখেই পরিকল্পনা হয়, তার ফলে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়। আর সর্বোপরি দেশের সরকারকে পরিবেশ বিষয়ে গুরুত্ব দিতে হবে, পরিবেশ সংরক্ষণের জন্য কঠোর নীতি প্রণয়ন করতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে যে পরিবেশকে গুরুত্ব দিতে হবে, আবার মানুষের কোনো কাজই থেমে থাকবে না, মানুষ উন্নতির পথেও যাবে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে স্থিতিশীল উন্নয়নের ধারণা, যে উন্নয়নের প্রয়োজনে প্রযুক্তি আনতে হবে, শিল্প গড়তে হবে, রাস্তা তৈরি করতে হবে, শহরও করে উঠবে, দুটোই করতে হবে, কিন্তু তার মধ্যে ব্যালেন্স রেখে। যে আমরা এখন স্থিতিশীল উন্নতির জন্য এখনকার ভোগের জন্য সমস্ত কিছু নষ্ট করে ফেললাম, তা করলে হবে না। আমাদেরকে এখনকার কথাও ভাবতে হবে, ভবিষ্যতের কথা ভেবেও কিছু সম্পদকে বাঁচিয়ে রাখতে হবে। জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ, তারপর সৌরশক্তি, বায়ুশক্তি, এই সমস্ত অফুরান সম্পদের ব্যবহার বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, বন সৃজন, পৃথিবীর বিভিন্ন দেশগুলোর মধ্যে সুসম্পর্ক, যুদ্ধ রোধ, দারিদ্র্য দূরীকরণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, এগুলো হচ্ছে এই ধরনের স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য গৃহীত ব্যবস্থা। তো এরপর আমরা দেখব যে ভারতের অবস্থা কী। ভারতে দ্রুত জনসংখ্যা বাড়ছে, শিল্পায়ন হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, সম্পদ আহরণ হচ্ছে, কিন্তু এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। জলাভূমি বুঝিয়ে বাড়ি হচ্ছে নির্বিচারে, ফাঁকা জায়গায় বাড়ি উঠে যাচ্ছে, জঙ্গলের মধ্যে জঙ্গল কেটে পরিষ্কার করে কারখানা হচ্ছে, খনি হচ্ছে, জলাভূমি এলাকা অত্যন্ত ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা হচ্ছে। তো এর ফলে দেখা যাচ্ছে যে পরিবেশের যে অবনমন এবং বিপর্যয় ঘটছে, তার মধ্যে ভারত মোটামুটি বেশ প্রথম সারিতে। এবং আমাদের বইয়েই আছে যে পরিবেশ অবনমনের কারণে ভারতে বছরে ক্ষতির পরিমাণ প্রায় $80 বিলিয়ন। তো পরিবেশ অবনমন বিষয়েও 132টা দেশের মধ্যে দেখা গেছে ভারতের স্থান হচ্ছে 126।
তাহলে বোঝাই যাচ্ছে যে ভারতে কী পরিমাণ মানে সম্পদের অপব্যবহার, দূষণ এবং অবনমন ঘটছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী যে বিভিন্ন দেশের সবচেয়ে দূষিত 20টা শহরের G20 কতগুলো রাষ্ট্রকে নিয়ে তৈরি একটা গ্রুপ, সেই গ্রুপের দেখা যাচ্ছে মধ্যে গ্রুপের দেশগুলোর সবচেয়ে দূষিত 20টা শহরের মধ্যে 13টাই ভারতে অবস্থিত। ভারতের প্রধান সমস্যাই হচ্ছে যে যে কোনো উন্নতিতে, যে কোনো উন্নয়ন পরিকল্পনায় জঙ্গলের ওপর প্রথম হাত পড়ে, জঙ্গল কাটা হয়। কৃষিভূমিতে ব্যাপকভাবে সার রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, কীটনাশক সার, রাসায়নিক কীটনাশক, রাসায়নিক সার। তার ফলে দেখা যাচ্ছে যে ভারতের একটা বিপুল পরিমাণ জমি চাষের অযোগ্য হয়ে গেছে, আর সার দিয়েও তাতে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। সম্পদের অপব্যবহার, যে সম্পদ যেখানে ব্যবহার করার কথা নয় সেই সম্পদ সেখানে ব্যবহৃত হচ্ছে। কিছুদিন আগে অবধি কয়লা দিয়ে ট্রেন চালানো হতো, এখনও ডিজেল দিয়ে ট্রেন চালানো হয় ইলেকট্রিকের পরিবর্তে। তাহলে ডিজেল দিয়ে, ইলেকট্রিক ইঞ্জিনের বদলে ডিজেল ইঞ্জিন থাকলেই পরিবেশ দূষণ ঘটবে, মূল্যবান জীবাশ্ম জ্বালানিরও অপব্যবহার হচ্ছে। জনস্বাস্থ্য সম্পর্কে কোনো রকম সচেতনতা নেই। জনস্বাস্থ্য সচেতনতা সেটা আমরা করোনার সময়ও বুঝতে পারছি যে যার পয়সা আছে, ভারতে স্বাস্থ্য তার জন্যই আছে। সাধারণ মানুষের জন্য যে হাসপাতাল বা গ্রামীণ হাসপাতাল, তাতে বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার নেই, চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা নেই। অপরিকল্পিত উন্নয়ন, নতুন শহর গড়ে উঠছে যেমন নিউ টাউন, রাজারহাট, সেখানে সমস্ত বসতি গড়ে উঠছে বড় লোকেদের জন্য, দরিদ্র মানুষের থাকার কোনো জায়গা নেই। অথচ একটা নগরীতে, একটা আধুনিক নগরীতে গায়ে খাটারও বহু কাজ আছে। বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, একটা জায়গায় চুল কাটা, তারপরে কাপড় ইস্ত্রি করা, এসব কাজেও তো বহু মানুষ, বাজারে দোকান দেওয়া, এসব কাজেও বহু মানুষ, সবজি বিক্রি করা, এসব কাজেও বহু মানুষ বেঁচে থাকেন। তো এই এত বড় একটা উপনগরী পরিকল্পনার সময় এই গরিব মানুষের কোনো কথা ভাবা হয়নি। তো তার ফলে দেখা যাচ্ছে যে এদেরকে, বড় লোকদেরও এদেরকে লাগবে। তো সেই জন্য এরা আছেই। এরা কি করছে যে ফাঁকা জায়গায় বস্তি তৈরি করে, অত্যন্ত ঘনভাবে বসতি তৈরি করে সেখানে বাস করছে। তো এই সমস্যাগুলো রয়েছে। ভারত পরিবেশের অবনমনের দিক থেকে ভারত মানে প্রথম সারিতে, প্রায় কোনো নিয়ন্ত্রণই নেই। একদিকে মানুষ দারিদ্র্যের কারণে পরিবেশের অবনমন ঘটাচ্ছে, আরেকদিকে বিভিন্ন শিল্প সংস্থা, কর্পোরেট সংস্থা, বেসরকারি সংস্থা, তারা গায়ের জোরে, তাদের টাকার জোরে জঙ্গল কেটে শিল্প তৈরি করছে, খনি তৈরি করছে, বাস্তুতন্ত্র পক্ষে বিপজ্জনক জায়গার মধ্যে দিয়ে পশ্চিমঘাট পর্বতের যে ঘন জঙ্গল, সেটা কেটে তার মধ্যে দিয়ে রাস্তা যাচ্ছে, এই সমস্ত ব্যবস্থা নিচ্ছে। তো আমরা এখানে দুটো উদাহরণও আছে, এই পরিবেশের অবনমনের দুটো উদাহরণ। একটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানার গমবলায়, যেখানে ব্যাপকভাবে রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহারে মাটিটাই প্রায় উৎপাদনের অনুপযুক্ত হয়ে গেছে, উৎপাদন অনেক কমে গেছে। এখন আবার সেই দেশি বীজে ফেরার সময় এসেছে। আর আমাদের এখানে যে বাইপাস থেকে শুরু করে আরও পূর্ব দিকে গেলে পুরোটাই ছিল জলাভূমি।
বাইপাস হওয়ার পর থেকে এই জলাভূমি ওপর আরও হাত পড়েছে, বুঝিয়ে বাড়ি তৈরি হচ্ছে। এই জলাভূমিকে বলা হতো কলকাতার ফুসফুস। বাইপাসের পাশের থেকে সুন্দরবন অবধি যে জলাভূমি, তো কলকাতার পুরো দূষণ এই অঞ্চলই শোধন করত। তা আজকে দেখা যাচ্ছে সেই জলাভূমি বুঝিয়ে বাড়ি হচ্ছে, চাষের জমি তৈরি হচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে শহরের দূষণ আর সেইভাবে ওই জলাভূমি নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে এইভাবে ভারতেও পরিবেশ আন্দোলন হয়েছে, যেমন চিপকো আন্দোলন, মেধা পাটকারের আন্দোলন, সুন্দরলাল বহুগুণার চিপকো আন্দোলন, বাবা আমতের আন্দোলন। কিন্তু স্থানীয়ভাবে সেগুলো সবই তার ফলাফল স্থানীয়ভাবে এবং সাময়িকভাবে, কিন্তু ব্যাপকভাবে রাষ্ট্র বা সরকার, রাষ্ট্র বা বড় ব্যবসায়িক সংস্থা যখন পরিবেশ ধ্বংস করতে এগিয়ে এসেছে, তখন রাষ্ট্র তার পাশে দাঁড়ায়নি। যেমন নর্মদা বাঁচাও আন্দোলন, নর্মদার ওপর বাঁধ দিয়ে বিপুল পরিমাণ চাষের জমি নদীর জলের তলায় চলে গেছে। সেই তুলনায় নর্মদা পরিকল্পনায় সেচের সুবিধা হয়েছে কম, কিন্তু এ নিয়ে ওখানকার লোকেরা আন্দোলন করলেও রাষ্ট্র কিন্তু এই প্রকল্প রূপায়ণ করেছে এবং এখনও এই ধরনের নদী পরিকল্পনা বড় বাঁধের বদলে বড় বাঁধের বিরুদ্ধে সারা বিশ্ব সচেতন, বিশ্বের উন্নত দেশগুলো, প্রথম সারির দেশগুলো সচেতন হলেও ভারত কিন্তু এখনও সচেতন হয়নি। এখনও গঙ্গার উৎস অঞ্চলে, হিমালয় পর্বতে গঙ্গার ওপর অনেকগুলো বাঁধ দেওয়ার পরিকল্পনা আছে। স্থানীয়ভাবে গাড়োয়াল টেহেরি গাড়োয়াল অঞ্চলের লোকেরা এর বিরুদ্ধে আন্দোলন করছে, তো তাতে কাজ হবে কি না এখনও বলা যাচ্ছে না। এরপর শেষ কথা হচ্ছে, ক্ষুদ্রভাবে আমরা, রাষ্ট্র বা সমাজ কি করতে পারে তার থেকে আমরা কি করতে পারি খুব সামান্য হলেও, সেটা নিয়ে একটা সামান্য আলোচনা। সেগুলো কি? নিজের স্কুল বাড়ির চারদিক পরিষ্কার রাখো, স্কুল বাড়ি রাস্তার ধারে গাছ লাগাও, এলাকায় সবুজায়নের আন্দোলন গড়ে তোলো, বিদ্যুৎ জল প্রভৃতি ব্যবহারের ক্ষেত্রে সচেতন হও, দেখো এইসব সম্পদ যাতে অপচয় না হয়। রেফ্রিজারেটর, এসি প্রভৃতি ইলেকট্রিক যন্ত্র, ক্রিম, সেন্ট প্রভৃতি প্রসাধনী কম ব্যবহার করো। রেফ্রিজারেটর, এসিতে ক্লোরোফ্লুরোকার্বন বলে এক ধরনের পদার্থ, এক ধরনের গ্যাস ব্যবহার করা হয়, যা আমাদের পৃথিবীর ওজোন স্তর, যা আমাদের আল্ট্রাভায়োলেট রের হাত থেকে রক্ষা করে, তাকে ধ্বংস করে। যে আমরা ডিওডোরেন্ট ব্যবহার করি বা সেন্ট ব্যবহার করি, তাতেও এই ধরনের জিনিস ব্যবহার করা হয়। তো এগুলোর ব্যবহার কমলেই ওজোন স্তর ধ্বংসের পরিমাণ কমবে। খনিজ তেল ও কাঠ পোড়ানো কম করো, কাঠের উনুনে রান্না বা কয়লায় রান্নার বদলে গ্যাসে রান্না করলে দূষণ কম হবে। বাড়ির বর্জ্য পদার্থের পরিমাণ কমাতে হবে, নাইলন, প্লাস্টিক প্রভৃতি পদার্থের ব্যবহার বন্ধ করতে হবে লেখা আছে। বন্ধ করা সম্ভব না, আজকে আমাদের জীবন যাত্রার প্রতিটা পর্যায়ে প্লাস্টিক যেভাবে জড়িয়ে গেছে। তবে কমাতে পারি, যেমন বাজার থেকে কিছু আনার সময় বাজারে 10টা জিনিস কিনতে গেছি, প্রত্যেকটা জিনিস প্লাস্টিকের প্যাকেটে না এনে আমরা একটা থলে নিয়ে যেতে পারি, তাতে করে এই জিনিসগুলো নিয়ে আসতে পারি, তাহলে প্লাস্টিকের ব্যবহার কমলো। আর মাঝে মাঝে স্কুলে, নিজের এলাকায় পরিবেশ সচেতনতামূলক বিতর্ক, আলোচনা সভা, মিছিলের আয়োজন এসব করে গরিব মানুষ, লেখাপড়া না জানা মানুষ, তাদের মধ্যে পরিবেশ দূষণ যে বড়লোক গরিব কাউকে রেয়াত করে না, সবাইকেই সমানভাবে আঘাত করে, সেই সম্পর্কে সচেতনতা বাড়াতে পারি।